বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগতম জানাই বাংলা গল্পকুটির ইউটিউব চ্যানেলে। আজ আপনারা শুনবেন লেখিকা শ্রীমতী সীমার লেখা বনফুল। কখন যে কোন দিক দিয়ে কি হয়ে যায়, কেমন করে যে ফসকা গেরো শক্ত গিট হয়, শক্ত গেরো আলগা হয়ে যায়, আগে থাকতে নির্ণয় করা যায় না তা। ভূষীবাবু, ভালো নাম ভূষণ দে, মালদার লোক। কালো সাদা নানা পথে মা লক্ষ্মী তাঁর শ্রীবৃদ্ধি করে আসছেন বহু কাল থেকে। শহরে গোটা তিনেক বাড়ি হয়েছে, ব্যাংকের খাতাতেও জমেছে কয়েক লক্ষ। অনেকে তাকে সিনেমা লাইনে নামাতে চেষ্টা করেছিল, অনেকে বলছিল ভালো একটা মাসিকপত্র বার করে সাহিত্য জগতে যুগান্তর আনুন। ভূষীবাবু রাজি হননি। তিনি সুনিশ্চিত পথে চলতে চান। বন্ধকি রেখে সুদে টাকা ধার দেওয়াই তার প্রধান ব্যবসা। মাঝে মধ্যে অবশ্য চোরা পথে দমকা কিছু টাকা পেয়ে যান তিনি, কিন্তু সেই চোরা পথেও তিনি আটঘাট না বেঁধে অগ্রসর হন না। ভূষীবাবু লোক খুব খারাপ নন, তার পরিচিত মহলের সকলেই তাকে ভালোবাসে। ঈষৎ স্থূলকায় ভূষীবাবু এখনও খুব সেকেলে। ফতুয়া পরেন, থান পরেন, পায়ে দেন চীনাবাজারের সেকেলে জুতো। সেকেলে ধরনে দানও করেন। ডান হাতের দান বাঁ হাত জানতে পারে না, এমন লোকের সুখে থাকার কথা, কিন্তু তার একমাত্র সন্তান মাতৃহীনা কন্যা তাকে সুখে থাকতে দিচ্ছে না। অদ্ভুত প্রকৃতির এই মেয়ে হয়েছে ভূষীবাবুর। খারাপ নয় মোটেই, কিন্তু ভূষীবাবু বুঝতে পারেন না তাকে ঠিক। যখন তার বয়স 12-13, তখনই একটা অদ্ভুত কাণ্ড করেছিল সে। বাবাকে এসে বলল, বাবা, আমার ভালো নামটা বদলে দাও। কেন? ওতে অহংকার প্রকাশ পায়। তাছাড়া আমি আলোর মতো অত সুন্দর নই তো, আমার রং কালো, গড়নও ভালো নয়, আলো নাম আমার মানাচ্ছে না ঠিক, বদলে দাও ওটা। কী নাম মানাবে তাহলে তোকে? এই টুপসি ঝুপসি যা হোক কিছু দাও না একটা। ভূষীবাবু স্মিতমুখে চেয়ে রইলেন কন্যার দিকে ক্ষণকাল, তারপর বললেন, তুই নিজেই রাখ একটা। কয়েকদিন পরে নিজেই সে নিজের নামকরণ করেছিল সীমা। ক্রমশ ভূষীবাবু হৃদয়ঙ্গম করলেন যে ও যদিও নিজের নাম রেখেছে সীমা, কিন্তু বারবার সীমা অতিক্রম করাই ওর স্বভাব। ভূষীবাবুর মাঝে মাঝে মনে হয় খুব ছেলেবেলায় ওর যদি বিয়ে দিয়ে দিতেন ভালো হতো তাহলে, কিন্তু একমাত্র কন্যাকে এত তাড়াতাড়ি পরের ঘরে পাঠাতে মন সরেনি তার। গোপন ইচ্ছা ছিল একটি ঘর জামাই করবার। ভেবেছিলেন টাকার জাল ফেলে একটি মনোমতো জামাই ধরবেন। জালে অনেক ছোকরাই ধরা পড়েছিল, কিন্তু মনোমতো কাউকে পাননি তিনি। বেশিরভাগই কুৎসিত, কেউ তালগাছের মতো লম্বা, কেউ অতিশয় বেঁটে, কেউ থলথলে মোটা, কারো খেঁকুড়ে মার্কা চেহারা। অধিকাংশই লম্বা, জুলফিদার, চোং প্যান্ট পরা, সুশ্রী একটিও নয়। সীমা লেখাপড়ায় খুব ভালো, বিয়েতে প্রথম শ্রেণীর অনার্স পেয়ে MA পড়ছে। এছাড়াও তার অনেক রকম হবি। ফটো তোলে, ইডেন গার্ডেনের, চিড়িয়াখানার, কলেজের ছেলেমেয়েদের, রাস্তার ভিড়ের নানা রকম ফটোতে তার অনেক অ্যালবাম ভর্তি। তার আর একটা হবি খবরের কাগজের কাটিং কেটে রাখা। সাহিত্য বিষয়ে, বিজ্ঞান বিষয়ে, রাজনীতি বিষয়ে নানা কাটিং সংগ্রহ করে সে নানা পত্রিকা থেকে। প্রত্যেকটির জন্যে আলাদা আলাদা ফাইল করেছে সে। নিজেকে নিয়েই ব্যস্ত থাকে সর্বদা। আড্ডাবাজ মেয়ে নয়, ঘরেই থাকে। বিশেষ বন্ধু বৃদ্ধ ওস্তাদ গনিমিঙা, তাঁর কাছে সে তার শেখে। মোটরে করে রোজ নিয়ে আসে তাকে। ভূষীবাবু টাকার স্তূপের উপর বসে বসে দেখেন মেয়ে তার নাগালের বাইরে চলে যাচ্ছে। কুপথে গেলে রাগারাগি করতে পারতেন, কিন্তু সীমা তো কুপথগামিনী নয়, অথচ নাগালের বাইরে। তাছাড়া এও তিনি অনুভব করলেন ওর যৌবন যে চলে যাচ্ছে, আর বিয়ে না দিলে কবে বিয়ে হবে, অথচ সীমার সঙ্গে এ বিষয়ে কথা কইতে ভয় করে তার। তবু মরিয়া হয়ে একদিন প্রস্তাবটা করলেন তিনি, এবার তোর বিয়ে দেব ভেবেছি সীমা, আপত্তি নেই তো? ভূষীবাবু ভেবেছিলেন সীমা বুঝি সোজা না বলবে, কিন্তু সীমা সলজ্জ হাসি হেসে মুখ ফিরিয়ে নিলে। না, বিয়ে করতে আপত্তি নেই, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ভালো ছেলে কি ঘর জামাই হতে রাজি হবে? বাজে ছেলেকে আমি বিয়ে করব না। ভূষীবাবু নিজের মাথায় একবার হাত বুলোলেন। এ সন্দেহ তাঁরও আছে, ভালো ছেলেকে ঘর জামাই রূপে পাওয়া সত্যিই শক্ত। গোপনে গোপনে এ চেষ্টা তিনি আগেই করেছিলেন, সফল কামও হননি। তবু যে ধ্রুব বিশ্বাসকে আঁকড়ে তিনি জীবনে সিদ্ধিলাভ করেছিলেন, সেই বিশ্বাসকে আঁকড়েই তিনি এ ব্যাপারে আবার অগ্রসর হবেন মনস্থ করলেন। টাকার টোপ ফেলতে লাগলেন চতুর্দিকে। এবারও অনেক চুনোপুটি ধরা পড়ল। ভূষীবাবু তাঁর অভিজ্ঞ মুহুরি বিল্টুবাবুকে নির্বাচনের ভার দিয়েছিলেন।
বলেছিলেন ভালো ছেলের খবর পেলে আমাকে জানাবেন, টাকা যা লাগে খরচ করব, কিন্তু পাত্রটি ভালো হওয়া চাই। মাস 2 পরে বিল্টুবাবু সৎ পাত্রের খবর আনলেন একটি। বললেন ছেলেটি ভালো, তবে শিমু মায়ের চেয়ে মাত্র বছরখানেক বড়। গতবার MA পাশ করেছে আমাদের খাতক হরিশবাবুর ছেলে। হরিশবাবু তার স্ত্রীর গহনা বাঁধা দিয়ে আমাদের কাছে বছর 3 5,000 টাকা নিয়েছিলেন। এখনও শোধ করতে পারেননি, সুদও দেননি 1 পয়সা। দিতে পারবেন বলেও মনে হয় না। 5টি অবিবাহিত মেয়ে আর 4টি নাবালক ছেলে। ওই বড় ছেলে সর্বোত্তমই সবে লেখাপড়া শেষ করে চাকরি খুঁজে বেড়াচ্ছে, এখনও জোটেনি কোথাও। আমি প্রস্তাবটা করতেই আকাশের চাঁদ হাতে পেলেন হরিশবাবু। বললেন, ভূষীবাবুর সঙ্গে কুটুম্বিতা করা তো মহাভাগ্য। ঘর জামাই হতে দোষ কি আছে? কত রাজা মহারাজাই তো হয় ঘর জামাই, না হয় পুষ্যিপুত্তুর। না, আমার কোনো আপত্তি নেই, আমার ছেলেরও আপত্তি হবে না। কিন্তু থেমে গেলেন বিল্টুবাবু। কিন্তু কি? ওদের সঙ্গে কুটুম্বিতা করতে গেলে যে 5,000 টাকা উনি ধার নিয়েছেন সেটা ছেড়ে দিতে হবে, গয়নাগুলোও ফেরত দিতে হবে। তাছাড়া উনি বলেছেন ওই ছেলেটি এখন ওর আশা ভরসা। তাতে যদি আপনারা ঘর জামাই করে রেখে দেন, ওর সংসার চলবে কি করে? তাই উনি চাইছেন যে আগামী 20 বছর অন্তত মাসে মাসে 500 টাকা করে দিয়ে যেতে হবে ওদের। কারণ ওর দায় অনেক। মেয়েদের পড়াতে হবে, বিয়ে দিতে হবে, ছেলেদের মানুষ করতে হবে। ভূষীবাবু মাথায় একবার হাত বুলুলেন, তারপর বললেন, ভালো জিনিস কিনতে হলে ন্যায্য দাম দিতে হবে বই কি। ছেলেটি দেখতে কেমন? নামটি তো জমকালো। দেখতেও ভালো? ভালো মানে কীরকম? বিল্টুবাবু তেমন বর্ণনাপটু লোক নন। সংক্ষেপে তাই বললেন, একটু লালু লালু গোছের, মাথার চুল সিনেমা নায়কদের মতো ছাঁটা, চোখ দুটি বড় বড়, রং ফর্সা। আচ্ছা, আমি একদিন গিয়ে দেখে আসব। আগে হ্যাঁ, সেই সবচেয়ে ভালো। ভূষীবাবু একদিন গিয়ে দেখে এলেন সর্বোত্তমকে। খুব পছন্দ হলো তার। হরিশবাবুকে বললেন, আপনি যা চেয়েছেন তা দেব, আপনারা মেয়ে কবে দেখবেন? হরিশবাবু হাত কচলে বললেন, মেয়ে দেখার আর দরকার কি? ভূষীবাবু রাজি হলেন না এতে। বললেন, ছেলে মেয়ে দুজনেই পরস্পরকে একবার দেখা দরকার বিয়ের আগে। বেশ, সর্বোত্তম, কালই গিয়ে দেখে আসুক তাহলে। সব শুনে সীমা বললে, আমি কারো কাছে বেরুবো না, তুমি আমার পাশের ঘরে এমনই বসিও। আমি আমার ঘর থেকেই খড়খড়ি ফাঁক করে দেখে নেব, যদি ভালো লাগে তখন গিয়ে আলাপ করব। তাই হলো। ঝোলা পাজামা আর চিকনের কাজ করা পাঞ্জাবি গায়ে দিয়ে সর্বোত্তম এসে বসলো পাশের ঘরে। প্রচুর জলখাবার নিয়ে এলো চাকরি রসিকলাল। ভূষীবাবু বললেন, খাও বাবা খাও, আমি সীমাকে ডেকে আনছি। ঘরের ভিতর যেতেই সীমা বলল, ওর নাম তো টিপু সুলতান, টোকাটুকি করে পাশ করেছে, ওকে বিয়ে করব কি? ও তো একটি গবেট। আমার একটা মোস্তানদের অ্যালবাম আছে, তাতে ছবি আছে ওর, একদিন স্ন্যাপ তুলেছিলাম, দেখবে? ভূষীবাবু আবার মাথায় হাত বুলুলেন। বুঝলেন মেয়েটা আবার তাঁর নাগালের বাইরে চলে গেল।